বন্ধুরা, আজকে আমরা দশম বিসিএস গণিত মানসিক দক্ষতা অংশের পার্ট 2-তে বাকি অঙ্কগুলো শেষ করব। আমি ইতিমধ্যে 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো দিয়েছি। আপনারা চাইলে পার্ট 1-এ গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকে দেখুন 9 নম্বরে যে প্রশ্নটা আছে, এটা একটা অনুপাত সমানুপাতের অঙ্ক। বলা হচ্ছে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে। তো বিষয়টা হচ্ছে, আপনার পরের অনুপাতের সাথে তুলনা করার আগে আপনাকে প্রথমত জানতে হবে এই অনুপাত থেকে কেরোসিন আর পেট্রোলের পরিমাণটা আপনাকে আগে বের করতে হবে। তো নিয়মটা হচ্ছে, দেখুন এখানে কেরোসিন আগে আছে মানে কেরোসিন হচ্ছে 7 আর পেট্রোল পরে আছে মানে পেট্রোল হচ্ছে 3। তো 60 লিটারের মধ্যে আমরা কেরোসিন কতটুকু আছে আর পেট্রোল কত আছে এটা বের করবো। আগে অনুপাতটাকে আমরা তুলনা করি। অনুপাতের তুলনা হচ্ছে এরকম, এখানে কেরোসিন এবং পেট্রোল দুটাই আছে, তো যোগ করলে কত পাবো আমরা? 7 আর 3 10। এই 10-এর মধ্যে কেরোসিন আছে 7, কারণ প্রথমটা হচ্ছে কেরোসিন। 10-এর মধ্যে কেরোসিন আছে 7। এখন বলা হচ্ছে যে টোটাল মিশ্রণ কিন্তু আপনার 60 লিটারের। তাহলে আপনার এই 60 লিটারের মধ্যে কেরোসিন কতটুকু আছে সেটা বের হয়ে যাবে ক্যালকুলেশন করলেই। তো দেখুন এই 10 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে পাবো 6 × 10 = 60 মানে 6। আর 6 দিয়ে যদি 7কে গুণ করি তাহলে কত হবে? 6 × 7 = 42। মানে এই 42 হচ্ছে আপনার কেরোসিনের পরিমাণ। তো খুব স্বাভাবিক কথা, 60 লিটারের মধ্যে যদি 42 লিটার কেরোসিন হয় তাহলে পেট্রোল কতটুকু হবে? এই 60 থেকে আপনার 42 যদি বাদ দেন তাহলে আপনি পেট্রোলটা পেয়ে যাবেন। তো 60 থেকে যদি আমরা 42 বাদ দিই তাহলে এখানে হয় আপনার 18। তার মানে হচ্ছে আপনার পেট্রোলের পরিমাণটা হচ্ছে 18। এবার আমরা পার্ট 2-তে আসবো। এবার কি বলতেছে যে অনুপাতটা 7:3 ছিল, এবার অনুপাতটা 3:7 হবে। সেক্ষেত্রে দেখুন এই কেরোসিন আগে আছে পেট্রোল পরে আছে, এই পজিশন কিন্তু চেঞ্জ হবে না। তো খেয়াল করুন কেরোসিন ছিল কতটুকু দেখুন তো, কেরোসিন ছিল আপনার 42। কি যোগ করার কথা বলছে যে আর কত লিটার পেট্রোল যোগ করলে। আচ্ছা আমরা একটু অনুপাত আকারে দিই যে 42 পেট্রোল কতটুকু ছিল? 18 লিটার। কিন্তু বিষয়টা হচ্ছে যে পেট্রোল বলছে কত লিটার পেট্রোল মিশাবেন আপনি, তার মানে এই 18-র সাথে কিছু মেশাইতে হবে, সেটা পেট্রোল মেশাবেন। এই জন্য পেট্রোলের সাথে আমরা জানি না কতটুকু মেশাবো, আমরা ধরলাম x লিটার আর আমরা এই x এর মানটাই বের করব। ধরলাম আমরা যে আমরা x লিটার পেট্রোল মেশাবো, x এর মানটা বের করলে আপনার প্রশ্নের অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে। তো তখন যে অনুপাতটা হবে সেই অনুপাতটা হবে আপনার 3:7। খুবই সহজ কথা, আপনারা ঘুরে দরকার হলে আবার কথাগুলো দেখবেন। এবার যে কথাটা হচ্ছে, এটা একটা সমানুপাত হয়ে গেছে। সমানুপাতের ক্ষেত্রে মধ্যরাশি দুইটার গুণফল, এই যে সমান চিহ্নের কাছাকাছি যে দুইটা রাশি আছে এই দুইটা হচ্ছে মধ্যরাশি। এই মধ্যরাশি দুটোর গুণফল প্রান্তীয় রাশি, যে 42 এবং 7 আছে না, এই প্রান্তীয় রাশি দুইটার গুণফলের সমান হবে। এই যে প্রান্তীয় রাশি দুইটার গুণফলের কি হবে? সমান হবে। তো আমরা কি করব? মধ্যরাশি দুইটা গুণ করে দিই। 3 দিয়ে 18কে গুণ করলে 3 × 18 = 54, যোগ 3 দিয়ে x কে গুণ করলে হবে 3x, সমান সমান আমরা 7 দিয়ে যদি এটাকে গুণ করি 7 × 2 = 14, 4 হাতে থাকলো 1, 4 × 7 = 28, 29, মানে হচ্ছে আপনার 294। এখন কথা হচ্ছে এখান থেকে আমরা x এর মান বার করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তো 3x = এই 54 যদি এখান থেকে আমরা বাদ দিই তাহলে হবে 240, মানে বিয়োগ করতে হবে, যোগ আছে বেশি কে বিয়োগ। তাহলে x এর মানটা কত আছে? 3 দিয়ে 24কে ভাগ করলে হয় 8 আর একটা শূন্য থাকলো। তার মানে আপনার 80 লিটার পেট্রোল মেশাইতে হবে। তাহলে অপশন অনুযায়ী আমাদের অ্যান্সার হবে আপনার খ, এই যে 80 লিটার হবে আমাদের অ্যান্সার। তো এর পরের প্রশ্নটাতে দেখুন, পরের প্রশ্নটাতে বলা হচ্ছে, এটা বীজগণিতের অঙ্ক। বলা হচ্ছে a + b + c = 0 হলে a³ + b³ + c³ এর মান কত? তো আমরা এখান থেকে যে কাজটা করব, দেখুন a + b + c = 0 আছে। আমি এই জিনিসগুলো আগে লিখে রাখছি আপনার সময় যাতে কম নষ্ট হয় এই জন্য। তো আমি এখান থেকে যদি a + bটাকে আমি রেখে দেই তাহলে কি হবে? সিটা ওই পাশে গেলে কি হবে? -c হবে। এবার আসি আমরা, আমাদের বলতেছে এইটার মান কত হবে। তো এখানে আমরা a³ + b³ এর সূত্রটা ফেলাই দিই। তাহলে a³ + b³ এর সূত্রটা কি? a + b³ - 3ab * a + b, জাস্ট সূত্রটা ফেলাইলাম। এরপর আমাদের মানটা যদি আমরা বসাই তাহলে দেখুন a + b এর মানটা কি? a + b এর মান হচ্ছে -c, আর -c এর উপর কিউব হলে কি হবে? -c³ হবে। এরপরে দেখুন -3abc আছে ইন্টু a + b এর মান আবার -c, এরকম থাকলো। তো এরপরের লাইনে খেয়াল করুন, এই যে -c³। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করুন বন্ধুরা, এখানে আমরা প্রথম অংশটা সূত্র ফেলছি a³ + b³ এর, মানে a + b³ -3ab * a + b। এরপরে যে +c³ ছিল, এই +c³ কিন্তু আমাদের দিতে হবে। এটার পর একটা +c³ ছিল, এই যে +c³ ছিল।
তো এবার আসি আমরা, দেখুন এটা হচ্ছে মাইনাস সি কিউব, আর এখানে দেখুন এই মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস 3abc গুণ করলে কী হবে 3abc, আর এখানে প্লাস সি কিউব আছে, এই প্লাস সি কিউবটা দিয়ে দিলাম। এরপর দেখুন এই মাইনাস সি কিউব এবং এই প্লাস সি কিউব বাদ যাবে, তাহলে যাওয়ার পরে থাকে কি 3abc থাকে। তো মূলত এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা হবে আপনার 3abc। তাহলে অপশন অনুযায়ী আমাদের অ্যান্সার হবে আপনার এই যে খ 3abc। এরপর 3 নম্বর যে অঙ্কটা রাখা আছে দেখুন, এটাও বীজগণিতের অঙ্ক। দেখুন বলা হচ্ছে যদি x মাইনাস 5 ইন্টু এ প্লাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 25 হয় তবে এ এর মান কত। তো আমরা ডান পাশে দেখুন এই এক্স স্কোয়ার মাইনাস 25টাকে আমরা সূত্রে ফেলতে পারি, মানে এক্স স্কোয়ার মাইনাস 5-এর উপর স্কোয়ার দিলে 25 হয়, এরকম লেখা যায়। আর এখানে আমি একটু গুছিয়ে লিখছি, দেখুন যেহেতু এখানে এক্সটা আগে আছে তাহলে আমি পরের অংশটাতেও এক্সটা আগে রাখছি, মানে এ প্লাস এক্স আর এক্স প্লাস এ তো একই জিনিস, তো এক্সটাকে আমি আগে রাখছি এক্স প্লাস এ। তো এখানে যদি আমরা পরের লাইনে আমরা এখানে সূত্রটা ফালাই দিই তাহলে কী হয় দেখুন, এই যে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ, আর ডান পাশের সূত্র পড়লে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যে এক্স প্লাস এ মানে এক্স মাইনাস 5, এই যে এক্স দিয়ে 5কে করলে এক্স প্লাস 5 আর পরেরটা হবে এক্স মাইনাস 5 এরকম। তো খেয়াল করুন এই যে এক্স মাইনাস 5 আছে এখানে, আর এখানে একটা এক্স মাইনাস 5 আছে, এই উভয় পাশ থেকে এই দুটো কি বাদ যাবে না, মানে এইটাও বেশি গিয়ে ভাগ হয়ে গেলে আপনার এক্স মাইনাস 5টা বাদ যাবে। এবার দেখুন এক্স আর এক্স মিল আছে, এক্স আর এক্স যদি মিল থাকে তাহলে মূলত ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে গেলে এই এক্সটাও কিন্তু বাদ যাবে, বাম পাশে এ থাকবে আর ডান পাশে কি থাকবে 5 থাকবে, মানে এক্সটা যদি ওই পাশে গিয়ে বিয়োগ করে দেই পরের লাইনে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এর মান কত হবে 5। অথবা আপনি সরাসরি এটার সাথে মিলাইতে পারেন, এখানে দুই পাশে তো সমান হইতে হবে, এক্স প্লাস 5 আর এক্স প্লাস আপনার এক্স প্লাস এ আর এখানে এক্স প্লাস 5 আছে, তার মানে এ এর জায়গায় আপনার 5 আছে, এই জন্য অ্যান্সার হবে আপনার অপশন অনুযায়ী অ্যান্সার হবে ক, মানে এখানে হবে আপনার অ্যান্সার 5। এবার খেয়াল করুন এবার যে প্রশ্নটা আছে এখানে 12 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তো এখানে আপনাকে সুদের হার বাইর করতে বলা হচ্ছে যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে, মানে সুদের হারটা বের করতে হবে। আর যে কোনো মূলধনটা আমরা জানি না, মূলধন মানে আসলে আসল, মূলধন আর আসল একই জিনিস, তাহলে আমরা যেহেতু মূলধনটা বা আসলটা জানি না, তাহলে আমরা ধরে নিলাম আসলটা পি। এখন বলতেছে যে 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে, তার মানে এই যে সুদ আসল আছে না, এটা হাইফেন হাইফেন মানে যোগ বোঝায়, এই সুদ আসলটা কত হবে 3 গুণ, মানে আসল যদি আগে থাকে পি, তাহলে এবার কয়া যাবে কত হয়ে যাবে, এবার আপনার 3 গুণ হয়ে যাবে, মানে 3-এর সাথে পি দিলাম আমরা, 3 গুণ হয়ে যাবে, ক্লিয়ার। এবার দেখুন সময় বলছে যে 8 বছরে, তাহলে এন এর মান কত 8 বছর। আরেকটা কথা বলি বন্ধু, এখানে সুদ এবং আসল হচ্ছে 3p, তো আপনাকে সুদ বাইর করতে হবে, তাহলে 3p থেকে এই পি বাদ দিলে সুদটা বের হয়ে যাবে, মানে এই যে 3p থেকে সুদ আসল থেকে যদি আপনি আসলটা বাদ দেন তাহলে কি থাকবে, সুদটা থাকবে না, বিয়োগ করলে হয় আপনার 2p, তাহলে এখানে সুদ হচ্ছে আপনার 2p। এখন বলা হচ্ছে আপনার সুদের হার কত, এখানে শুরুতে বলছে, তাহলে সুদের হার আর ইকুয়াল টু হট। তো আমরা মূলত যে সূত্রটা জানি সেই সূত্রটা ফেলাবো, তাহলে আমরা জানি কি আর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পিএন, এটা হচ্ছে আপনার সূত্র। তো এরপরে লাইনে আমরা যদি মান বসাই, দেখুন আই এর মান কত, এখানে আই এর মান পাওয়া গেছে 2p ডিভাইডেড বাই পি এর মান তো পি এ, এই যে আসলটা পি, ইন্টু এন এর মান কত 8। এখন বন্ধুরা যদি আমরা শতকরা চিন্তা করি, মানে আর এর মান বাইর করতেছি মানে সুদের হার, মানে পার্সেন্টেজে চিন্তা করলে, মানে এই শতকরা চিহ্নটা আনতে চাইলে আপনার 100 দ্বারা গুণ করতে হবে, মূলত পার্সেন্ট আনার জন্য 100 দ্বারা গুণ করলাম। তো এবার পি আর পি ক্যান্সেল হয়ে যায়, 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4, আর 4 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি তাহলে কত হবে 25। মূলত এখানে সুদের হারটা 25%, অ্যান্সার হবে 25%। তো অপশনে আপনার পার্সেন্ট দিয়ে থাকলে পার্সেন্ট লিখতেন, আর যেহেতু বলছে যে শতকরা কত টাকা, এই জন্য মূলত পার্সেন্ট না দিয়ে টাকা লিখছে, তো এখানে অপশন গয়ে অ্যান্সার হবে 25 টাকা হবে অ্যান্সার, বা 25%। এরপরে দেখুন 13 নম্বরে যে প্রশ্নটা রাখা আছে এখানে বলা হচ্ছে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটা পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না, ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল। খুব স্বাভাবিকভাবেই আপনার যদি দাম বৃদ্ধি পায় তাহলে আপনার ব্যবহার কমাইতে হবে, এই জন্য ব্যবহার বা খরচ কমিয়েছিল সেটা আমাদের বের করতে হবে। তো এটার নিয়মটা হচ্ছে এরকম, প্রথমত কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই পার্সেন্টটা আপনি উপরে লিখবেন, এই যে 25% বৃদ্ধি পেয়েছে। এখন 25% বৃদ্ধি পাইছে, পার্সেন্ট মানে তো আসলে 100, 100-এ 25 বৃদ্ধি পাইলে ওভারঅল মূল্যটা কত হচ্ছে, তাহলে 100-এর সাথে 25 যোগ করলে কত হবে 125, ক্লিয়ার। এবং আমাদের শতকরা বাইর করতে হবে, আমি বলছি শতকরা মানে চিহ্ন আনতে হলে আপনাকে 100 দ্বারা গুণ করতে হবে, তো ক্যালকুলেশন করলেই মূলত আপনি পেয়ে যাবেন শতকরা কত কমাতে হবে।
তো এখানে খেয়াল করুন, এই 25 দিয়ে 125কে ভাগ করলে হয় 5, আর 5 দিয়ে 100কে ভাগ করলে হবে 20। তার মানে হবে আপনার তার খরচ কমাইছিল 20%। তাহলে অপশন অনুযায়ী আপনার অ্যান্সার হবে গ 20%। এবার 14 নম্বর যে প্রশ্নটা আছে দেখুন, 14 নম্বর প্রশ্নে বলছে দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? তো এটার একটা সূত্র আছে, দুটি সংখ্যার লসাগু গুণন গসাগু সমান সমান সংখ্যা দুইটার গুণফল। তো এখানে আমরা কি দেওয়া আছে দেখি। বলছে দুটি সংখ্যার লসাগু 96, মানে এই লসাগুর জায়গায় আমরা পরের লাইনে 96 বসাইলাম। গসাগুটা আসলে আমরা জানি না, মানে এই গসাগুটা আমরা বের করবো, আসলে এই গসাগুটা আমাদের বের করতে হবে। এটা রেখে দিলাম। সমান সমান সংখ্যা দুইটার গুণফল দেওয়া আছে 1536। তো আমাদের বের করতে হবে এই গসাগুর মান। তাই গসাগুটা যদি আমরা বাম পাশে রেখে দিই, গসাগু রেখে দিলাম। তো এই 96 ডান পাশে গিয়ে কী হবে, এখানে গুণ আছে, 96 ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, মানে এই যে 1536 ডিভাইডেড বাই 96। তো 96 দ্বারা যদি আমরা 1536কে ভাগ করি তাহলে হয় আপনার 16। তো সমান সমান কী হবে 16, মানে গসাগু আপনার প্রশ্ন অনুযায়ী আপনার অ্যান্সার বা গসাগু হবে আপনার 16। তাহলে অপশন অনুযায়ী অ্যান্সার হবে আপনার ক 16। এরপর জ্যামিতির দুইটা অঙ্ক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আর জ্যামিতি আসলে বুঝতে পারলে সময় আপনার বেশি লাগে না। দেখুন বলছে ত্রিভুজের একটি কোণ এর অপর দুই কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি, মানে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে, সমকোণী, স্থূলকোণী, সমবাহু অথবা সূক্ষ্মকোণী। আমি আপনাদেরকে একটা কথা বলে দিই। বিষয়টা হচ্ছে যেমন স্থূলকোণ মানে যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, স্থূলকোণ মানে 90 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে 90 ডিগ্রি অপেক্ষা যদি একটা বড় হয়, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি অপেক্ষা যদি বড় হয়, মনে করেন 91 ডিগ্রি, তারপরেও তো বাকি দুইটা কোণের সমষ্টি তো আর 91 হবে না, তখন 89 হয়ে যাবে, মানে সমান হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার একটাই সেই ত্রিভুজটা আছে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি। এখন তিনটে কোণের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা কোণও 90 ডিগ্রি হবে। আর 90 আর এই 90 তাহলে সমান হয়ে যাবে, মানে দুই কোণের সমষ্টি অপর কোণের সমষ্টির সমান। সেটা হবে মূলত সমকোণী ত্রিভুজ। তাহলে আপনার অ্যান্সার হবে এই ক সমকোণী ত্রিভুজ। তো আমি ভুলবশত সব কটাতে ভুল একটাতে টিক দেওয়ার কারণে এগুলো সব টিক দিয়ে রাখছি। মূলত অ্যান্সার হবে আপনার এই যে ক সমকোণী ত্রিভুজ। এরপর আমরা চলে আসি এই 16 নম্বর প্রশ্নটা দেখুন। 16 নম্বর প্রশ্নে আপনার এখানে বলা হচ্ছে যে ত্রিভুজ এ বি সি, এই চিত্রটা আসলে দেওয়া ছিল না, চিত্রটা আমি অঙ্কন করছি। ত্রিভুজ এ বি সি এর বিই ইকুয়াল টু এফই ইকুয়াল টু সিএফ। ত্রিভুজ এই সি এর ক্ষেত্রফল 48 বর্গফুট হলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত বর্গফুট? তো এটাকে বোঝানোর জন্য আমি চিত্রটা অঙ্কন করছি। প্রথমত বলা হচ্ছে ত্রিভুজ এ বি সি, আমি ধরে নিলাম এ বি সি একটা ত্রিভুজ। এরপরে বলতেছে বিই ইকুয়াল টু এফই ইকুয়াল টু সিএফ, মানে এগুলো আসলে এক্সট্রা বিন্দু। এই যে আমি ত্রিভুজ এই বিসি এর উপর যখন বি ইকুয়াল টু এফই ইকুয়াল টু সিএফ, মানে বি আর সি আছে না এখানে, মানে এই বাহুর উপর মূলত বিন্দুগুলো থাকবে, এই জন্য আমি এখানে কিন্তু বিন্দুগুলো দিয়ে দিছি। তো বিই ইকুয়াল টু সিএফ মানে এই বাহুটা আর এই বাহুটা আপনার পরস্পর সমান। তো যখন এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান হয়ে যাবে, অটোমেটিক মাঝখানের বাহুটাও পরস্পর সমান হয়ে যাবে। এখন খেয়াল করুন, বলতেছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্র, এই সি এর ক্ষেত্রফল, মানে এই যে এ ই সি, এই যে তীর চিহ্ন দিয়ে আমি বুঝাইছি, মানে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আপনাকে বলছে কত 48 বর্গ ফুট। বন্ধুরা আমরা যদি এখন অন্যভাবে চিন্তা করি, দেখুন যেহেতু মাঝখানের এই বাহুগুলো যদি সমান, মানে ভূমিটা সবারই সমান এবং কমন একটা সাধারণ বাহু আছে, অতিভুজও একটা সাধারণ বাহু আছে, তখন খুব স্বাভাবিকভাবে এই ত্রিভুজগুলো, এই সাইডের ত্রিভুজ দুটো অবশ্যই সমান হবে। এখন কথা হচ্ছে সাইডের এক্সট্রা এই দুটো ত্রিভুজ যদি আমি বলি, মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এ ই এফ এবং এ এফ সি, এই দুটো ত্রিভুজের মানও যা হবে, অনুরূপভাবে এ বি এফ, এ বি ই এবং আপনার এ ই এফ, মানে এই ত্রিভুজের দুইটার যোগফলের সমান হবে। মানে সহজভাবে দেখাই যে দুইটা তীর চিহ্ন দিচ্ছি, মানে এই দুইটা ত্রিভুজের যোগফল 48, ইতিমধ্যে দেওয়াই আছে যে এ ই সি এর মান 48। তাহলে এ বি এফ এইটার মানও কিন্তু হবে আপনার 48। মাঝখানে যেহেতু সাধারণ বাহু, তার মানে আপনার এই দুইটা কোণের সমষ্টি, এই ত্রিভুজের সমষ্টি যদি আপনার 48 হয়, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মানটাও সমান হবে। অনুরূপভাবে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মানটা সমান হবে। এখন কথা হচ্ছে যদি তার মানে ওভারঅল বোঝাচ্ছে সব ত্রিভুজের মান সমান। এখন দেখুন এই দুইটা ত্রিভুজের মান যদি হয় 48, তাহলে একটা ত্রিভুজের মান কত হবে? 2 দ্বারা ভাগ করলে আমরা একটা ত্রিভুজের মান পাবো। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় 24, মানে প্রকৃতপক্ষে এই ত্রিভুজের মানটা হবে 24, মানে ক্ষেত্রফলটা। তাহলে এই ত্রিভুজের মানও 24 এবং এই ত্রিভুজের মানও হবে আপনার 24। আপনাকে বলছে ওভারঅল এবিসি এর ক্ষেত্রফলটা কত। তো 3টা 24 যদি আমরা যোগ করে দিই, তাহলে মূলত ওভারঅল আমাদের ক্ষেত্রফলটা চলে আসবে। তাহলে 3 24 কত 72। তাহলে আমরা বলতে পারি
যে এই 16 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে আপনার এই যে 72 বা 72 বর্গফুট। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই আমি পরবর্তীতে বিসিএসের 40 পর্যন্ত 10 থেকে শুরু করে 40 পর্যন্ত সকল বিসিএসের প্রিলিমিনারি সমাধানগুলো ইনশাল্লাহ দেব। তো আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে আমাদেরকে ইন্সপায়ার করার জন্য। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।